টিকা দিতে ঢাকায় হবে ৩০০ কেন্দ্র, ৪২,০০০ প্রশিক্ষিত কর্মী প্রস্তুত, করোনায় আলো ১৬ মৃত্যু। জঙ্গিবাদ দমনে সরকারের অর্জন বিশ্বজুড়ে স্বীকৃত, সংসদের রাষ্ট্রপতি, করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা। রাজাকারদের নাম প্রকাশে চলতি অধিবেশনে আইনের সংশোধন, ১.৫ লাখ মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত, চলছে যাচাই বাছাই। ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণের খসড়া নীতিমালা ৩ মাসের মধ্যে জমা দিতে হাইকোর্টের নির্দেশ। নিরাপত্তার হুমকিতে ক্যাপিটাল হিল লকডাউন ঘোষণা, বাইডেনের শপথ ঠেকাতে ট্রাম্প শিবিরের সশস্ত্র মহড়া। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে, রাজধানীতে সুপার শপ ও কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আলমাস ও মোস্তফা মার্টকে জরিমানা। ঢাকায় ৩০০টি কেন্দ্র থেকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে। এজন্য প্রস্তুত রয়েছেন ৪২,০০০ প্রশিক্ষিত কর্মী। রাজধানীতে এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। চুক্তি অনুযায়ী ২৬ জানুয়ারির মধ্যেই ভারত থেকে প্রথম ধাপে আসবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে করোনা মহামারী মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপ ও সফলতার কথা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী জানান, চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রথম লট আসবে ২৬ জানুয়ারির মধ্যে। এর আগেই ভারত সরকারের উপহার হিসেবে দেয়া ভ্যাকসিন আসতে পারে বলেও জানান তিনি। ভারত সরকারও কিছু ভ্যাকসিন আমাদেরকে উপহার স্বরূপ দিবে, সেটারও আমরা আশা করছি যে কোনো সময় চলে আসবে। রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিন, তার সাথে আমরা ভিডিও কনফারেন্স করেছি, আমরা সেনোফির সাথে করেছি, আমরা চায়নার সাথে করেছি, আমরা মডার্নার সাথে করেছি, আমরা ফাইজারের সাথে করেছি। অর্থাৎ যারা পটেনশিয়াল ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার, সকলের সাথে আমাদের আলোচনা হয়েছে। প্রতিটি সাংবাদিক করোনা টিকা পাবে, পর্যায়ক্রমে বয়স অনুযায়ী দেশের সকলেই ভ্যাকসিন পাবে বলে জানান মন্ত্রী। প্রতিটি সাংবাদিক পাবে এবং সেটা ঢাকায় যারা আছেন তারা প্রথম ফেজেই পেয়ে যাবে আশা করি। রাজধানীর সরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ৩০০ টিকাদান কেন্দ্র খোলা হবে। টিকার পার্শ্ব প্রতিক্রিয়া প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা থাকবে। ৪২,০০০ লোক আমরা ট্রেন করছি যারা ভ্যাকসিন দিবে সারা বাংলাদেশে। আমরা স্টোরেজ ফ্যাসিলিটি তৈরি করছি হাসপাতালে বা ডায়াগনস্টিক সেন্টার, সেখানেই টিকা দেওয়ার ব্যবস্থা এখন ঢাকা শহরে যেগুলো করা হয়েছে ৩০০রও অধিক। যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা আমরা দিতে পারবো। কাজেই সরকার যখন টিকা বিনামূল্যে দিচ্ছে তাহলে তাদের সেবাটাও তো সরকার দিবে। বাংলাদেশ $৪ দিয়ে টিকা কিনেছে, আর পরিবহন খরচ পড়েছে $1, জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের চুক্তিতেই আছে ভারত সরকার যে দামে কিনবে, সে আমাদের দাম থেকে যদি কম হয় তাহলে আমাদেরকে সে কম দামে দিবে, আর আমাদের যে দামে চুক্তি হয়েছে তার থেকে বেশি হলে পরে আমরা বেশি দামটি দিব না। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ 24 ঘন্টায় মারা গেছে 16 জন। এ নিয়ে মোট মৃত্যু ৭,৯২২। একদিকে করোনা শনাক্তের হার ৫.৪৯%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ৩১৮তম দিনে ১৯৯টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ১২,৭০৭ জনের। শনাক্তের সংখ্যা ৬৯৭। এ নিয়ে মোট শনাক্ত ৫,২৮,৩২৯। নতুন ৭৩৬ জন সহ সুস্থ হয়েছে ৪,৭৩,১৭৩। করোনায় এ পর্যন্ত মৃত্যু হার ১.৫০%, সুস্থতার হার ৮৯.৫৬ ও শনাক্ত হার ১৫.২২%। জঙ্গিবাদ দমনের সরকারের অর্জন বিশ্বব্যাপী প্রশংসিত, বলেছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট
মোহাম্মদ আব্দুল হামিদ। জাতীয় সংসদের শীতকালীন ও বছরের প্রথম অধিবেশনে ভাষণে তিনি বলেন, বৈশ্বিক মহামারী মোকাবেলা এবং অর্থনীতিকে সচল রাখতে প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা কর্মসূচি এবং ২১টি প্রণোদনা প্যাকেজ সাফল্য দেখাচ্ছে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন, প্রথমত শীতকালীন অধিবেশন, আবার বছরের প্রথম অধিবেশনও। এতে সভাপতিত্ব করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। মাননীয় সদস্যবৃন্দ, এর আগে সংসদ বসেছিল ২০২০ সালের ৮ই নভেম্বর। দুই অধিবেশনের মধ্যবর্তী সময়ে ৮ জন সংসদ সদস্য সহ বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিক এবং সারা দেশে অনেক মানুষ প্রাণঘাতী করোনায় মারা গেছেন। নিয়ম অনুযায়ী অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব গৃহীত হয়। সমবেদনা জানানো হয় শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি। সংসদে আসেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হামিদ। সংবিধানের ৭৩ অনুচ্ছেদ ও প্রথা অনুযায়ী ইংরেজি নববর্ষের প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি। ভাষণ প্রদানের এই সাংবিধানিক দায়িত্ব পালনের সুযোগ পাওয়া আমি পরম করুণাময় আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। ভাষণ জুড়ে প্রাধান্য পেয়েছে মহামারী করোনা প্রসঙ্গ। এই সংকট সফলভাবে মোকাবেলা করায় সরকারের প্রশংসা করেন রাষ্ট্রপতি। সামাজিক সুরক্ষা ও অর্থনৈতিক পুনরুদ্ধার সম্বলিত ১,২১,৩৫৩ কোটি টাকার ২১টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। বিনামূল্যে খাদ্য সামগ্রীর বিতরণ, ১০ টাকা কেজি দরে চাল বিক্রয় এবং নগদ অর্থ বিতরণ ইত্যাদি সরকারি কর্মসূচির কারণে দেশে একটি মানুষও করোনাকালে না খেয়ে থাকেনি। করোনা সংক্রমণের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল থেকেছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, প্রবৃদ্ধির ধারা ৮.১৫ ধরে রাখা গেছে। মাথাপিছু আয় পৌঁছেছে $২,০৬৪। বেড়েছে রাজস্ব আহরণ, রেমিটেন্স প্রবাহ ও রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সরকারের নীতির প্রশংসা করেন রাষ্ট্রপতি। সংকট মোকাবেলায় গৃহীত পদক্ষেপ সমূহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি। আহ্বান জানান সামনের দিনগুলোতে সবার সম্মিলিত প্রচেষ্টায় অগ্রযাত্রার এই ধারাকে আরও এগিয়ে নিতে। কোভিড-১৯ পরিস্থিতিতেও বিসিকের রপ্তানি আয় মোট জাতীয় রপ্তানি আয়ের 13% অর্জিত হয়েছে। করোনা সংক্রমণের বাস্তবতায় এই অধিবেশন হবে সংক্ষিপ্ত। অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ নুরুন নবী, ২১শে টেলিভিশন, ঢাকা। রাজাকারের তালিকা হালনাগাদ করতে সংসদে চলতি অধিবেশনেই সংশোধনী প্রস্তাব উত্থাপন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। ২৬ মার্চের মধ্যে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশে আবারও আশাবাদ প্রকাশ করেছেন মন্ত্রী। মন্ত্রণালয়ের সেবা সপ্তাহ উদ্বোধন করে তিনি একথা বলেন। তৌহিদুর রহমানের রিপোর্ট। ২০০২ সাল পর্যন্ত আইন না মেনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার সুপারিশ ছাড়া যারা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হয়েছেন বেশ কিছুদিন ধরে তাদের তালিকা যাচাই বাছাই করছে সরকার। সচিবালয় সংলগ্ন পরিবহন পুলের সামনে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় মুক্তিযুদ্ধ মন্ত্রী বিষয়টি তুলে ধরেন। বলেন, এ পর্যন্ত ১,৪০,০০০ মুক্তিযোদ্ধার নামের তালিকা করা হয়েছে। এর বাইরে ১৫,০০০-এর মতো শহীদ বা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রয়েছেন বলে জানান তিনি। নিয়মিতকরণের জন্য যাচাইয়ের প্রক্রিয়া আগামী ৩০ তারিখে হবে। তারপরে আমরা আশা করছি ১,৭০,০০০-এর মধ্যেই হয়তো এটা সীমিত থাকবে। কোনো অবস্থায় হয়তো ১,৭৫,০০০-এর উপরে এই সাধারণ মুক্তিযোদ্ধা যাবে না। সবকিছু মিলিয়ে আমরা আশা করছি যে ২ লক্ষের নিচেই সেটা থাকবে। এদিকে রাজাকারের তালিকা প্রকাশে আইন পাশ করা হবে বলে জানান মোজাম্মেল হক। ফর্মালিটিসগুলো অর্থাৎ নিয়ম মেনে আইনটা এই পার্লামেন্টে হবে কিনা এই মুহূর্তে বলতে পারছি না। সেই আইনটা পাশ হয়ে যাওয়ার পরেই দ্রুত সময়ের মধ্যেই সেই তালিকা প্রণয়নের কাজ শুরু হবে ইনশাল্লাহ। সংসদের চলতি শীতকালীন অধিবেশনে আইনটি তোলার কথা জানান তিনি। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। ওভার দ্য টপ ওটিটি প্ল্যাটফর্ম নির্ভর কন্টেন্ট প্রকাশ ও পরিবেশনের ওপর তদারকি, নিয়ন্ত্রণ ও রাজস্ব আদায়ে নীতিমালার খসড়া ৩ মাসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিটিআরসি ও সিআইডি পৃথক প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি JBM হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার এই আদেশ দেন। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে।
ওটিটি নির্ভর বিদেশি ওয়েব প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে নেটফ্লিক্স, হইচই, আমাজন ও জি5। আর দেশি প্ল্যাটফর্মগুলোর মধ্যে হচ্ছে বঙ্গ, বিন্স, বাংলাফ্লেক্স ও বায়োস্কোপ। এ ধরনের প্ল্যাটফর্মে অনৈতিক ও আপত্তিকর কন্টেন্ট আছে উল্লেখ করে গেল বছর 12 জুলাই রিট আবেদন করেন একজন আইনজীবী। ওইসব প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ ও তদারকিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা চাওয়া হয় রিটে। পরে রুলসহ 15 জুলাই ওটিটি নির্ভর বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্ম থেকে অনৈতিক ও আপত্তিকর ভিডিও কন্টেন্ট সরাতে 7 দিনের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বিটিআরসি ও পুলিশ প্রতিবেদন দেয় হাইকোর্টে। পুলিশ প্রতিবেদনে বলা হয়, নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট কোনো আইন বা রেগুলেশন নেই। পুলিশ যে রিপোর্টটা দিয়েছে তাতে একটা সুপারিশ করেছেন ওনারা সুপারিশে বলেছে যে অশ্লীল এবং এ কন্টেন্ট যেগুলো তৈরি হয় বা আমাদের চলচ্চিত্র যেটা, সেটার জন্য একটা নীতি নির্ধারণ বডি আছে যেটা নিয়ন্ত্রণ করেন। কিন্তু ওটিটি প্ল্যাটফর্মের জন্য কোনো বডি না থাকায় এটা নিয়ন্ত্রণ করা পুলিশের জন্য সম্ভব না। বিটিআরসির প্রতিবেদনে বলা হয়, এসব ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে বিটিআরসির কোনো চুক্তি নেই। আর আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মগুলো বিটিআরসির লাইসেন্সপ্রাপ্ত নয়। বিটিআরসি কোনো রাজস্ব সংগ্রহ করে না। শুনানিতে বিটিআরসির আইনজীবী আরও জানান, ওটিটি প্ল্যাটফর্ম তদারকি ও নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির জন্য তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। বিটিআরসি বলেছে যে বেসিক্যালি নেটফ্লিক্সের সাথে বিটিআরসির কোনো রকম কোনো কন্ট্রাক্ট হয়নি এবং ওভার দ্য টপ যে সমস্ত প্ল্যাটফর্ম আছে, দেশি বিদেশি প্ল্যাটফর্ম যারা বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে থাকে, তো তাদের যে কন্ট্রোল করার জন্য স্পেসিফিক কোনো নীতিমালা এখন পর্যন্ত নাই। প্রচলিত আইন আছে, সেইগুলো সবগুলো খতিয়ে দেখে গভর্নমেন্টকে আমরা সাজেশন দিয়েছি যে একটা নীতিমালা করা দরকার। এই নীতিমালার খসড়া 3 মাসের মধ্যে দাখিল করতে তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন আদালত। বিটিআরসির চেয়ারম্যান এবং তথ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর যারা এই কমিটির মধ্যে আছেন তাদেরকে আগামী 3 মাসের মধ্যে এই রেগুলেশনের একটা নীতিমালা তথ্য মন্ত্রণালয় এবং যে কমিটি করা হয়েছে এই নীতিমালাটা কোর্টের কাছে সাবমিট করতে বলা হয়েছে। অতিরিক্ত তথ্য সচিবের নেতৃত্বে 5 সদস্যের কমিটি এই বিষয়ে অনেকটাই অগ্রগতি অর্জন করেছে বলেও আদালতকে জানানো হয়। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে সাংবাদিক হুমায়ুন কবির বালু হত্যা মামলায় বিস্ফোরক আইনে 5 জনের যাবজ্জীবন। রাজধানী সহ 5 জেলায় 59 অবৈধ ইট ভাটা বন্ধ, 1.5 কোটি টাকারও বেশি জরিমানা। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। পৌর নির্বাচনকে ঘিরে একজন কাউন্সিলরের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। অনলাইনে অগ্নি নিরাপত্তার প্রশিক্ষণ বিষয়ক অনুষ্ঠানে যুক্ত হয়ে কথা বলেন তিনি। পৌরসভা নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জের সংঘর্ষ এবং একজন বিএনপির কাউন্সিলর নিহতের ঘটনা আমরা মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি। এ ধরনের ঘটনা অবশ্যই প্রত্যাশিত নয়। আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে জানাতে চাই, এই শাস্তিযোগ্য অপরাধ বিচারের আওতায় আনা হবে এবং রাজনৈতিক পরিচয় থাকলেও অপরাধীদের ছাড় দেওয়া হবে না। বাংলাদেশে আল কায়দা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য দুঃখজনক বলেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয় ব্রিফিংয়ে পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশে পৌর নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। গেল পৌর নির্বাচনের চেয়ে বিএনপি এবার ভালো করেছে মন্তব্য করে তথ্যমন্ত্রী দলটির মহাসচিবকে সরকারের সমালোচনা না করে নিজ দলের দুর্বলতা কাটানোর পরামর্শ দেন। দলের সিদ্ধান্ত অমান্য করে যারা নির্বাচন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী। আজকের বাস্তবতায় মার্কিন যুক্তরাষ্ট্রে যেভাবে সহিংসতা দেখা দিয়েছে, পার্লামেন্টে হামলা চালিয়ে সেখানে কয়েকজন নিহত হয়েছে, আমাদের দেশে কিংবা ভারতে কিংবা আশেপাশের কোনো দেশে এভাবে পার্লামেন্টে যখন সেশন চলছে তখন কি হামলা হয়েছে? হয়নি। তাদের আভ্যন্তরীণ সন্ত্রাসবাদ দমনে আরও বেশি মনোযোগী হওয়া প্রয়োজন। সাংবাদিক হুমায়ুন কবির বালু হত্যাকাণ্ডে বিস্ফোরক অংশের মামলায় 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকা করে জরিমানা করেছে আদালত। 16 বছর পর বিস্ফোরক অংশের রায় ঘোষণা করা হলো। রাষ্ট্রপক্ষ রায়ে সন্তুষ্ট হলেও আপিল করা হবে বলে জানিয়েছেন আসামি পক্ষ। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন জসিম জুয়েল।
2004 সালে আতাতায়ীদের বোমা হামলায় নিহত হন সাংবাদিক হুমায়ুন কবির বালু। 2008 সালের 13 ফেব্রুয়ারি দ্রুত বিচার ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক মোহাম্মদ আব্দুস সালাম শিকদার সাংবাদিক বালু হত্যার সকল আসামিকে বেকসুর খালাস দেন। বিচারক তার রায়ে পুলিশের প্রতিবেদন দুর্বল বলে উল্লেখ করেন। অন্যদিকে 2009 সালের 15 এপ্রিল রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক বিস্ফোরণ মামলাটি অধিকতর তদন্তের আবেদন করেন। বিচারক মোহাম্মদ সেকান্দার আলী মামলাটি অধিকতর তদন্তের আদেশ দেন। পরে তদন্তের দায়িত্ব পায় সিআইডি। তদন্ত শেষে 2015 সালে সম্পূরক চার্জশিট দাখিল করা হয়। সাক্ষ্য প্রমাণের পর নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুজ্জামান হিরো 5 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। রায় সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষ। এই মামলায় 5 জন আসামির যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা। রায় সন্তুষ্ট এবং রাষ্ট্রপক্ষ এই মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং আমি মনে করি যে ভিকটিম যারা এই রায়ের প্রতি সন্তুষ্ট হয়েছে। আসামিরা ন্যায় বিচার না পাওয়ার অভিযোগ এনে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান। একই সাক্ষীর উপরে হত্যা মামলা খালাস হয়েছে, এখানে বরং আরো হত্যা মামলার চেয়ে কম সাক্ষী এসেছে এই মামলায় এবং কেউ দেখেনি ঘটনা, কারোর কাছ থেকে বিস্ফোরক উদ্ধার হয়নি, তারপরে সাজা হয়েছে। আদালতের রায় শিরোধার্য, আমরা উচ্চ আদালতে যাব। জসিম জুয়েল, 21 টেলিভিশন। রাজধানী সহ আশপাশে 5 জেলার 59টি অবৈধ ইট ভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। জরিমানা করা হয়েছে 1,78,00,000 টাকা। শুধু গাজীপুরে বন্ধ করা হয়েছে 34টি অবৈধ ভাটা। হাইকোর্টে দেওয়া পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের সহযোগিতায় শাকির আরজু রিপোর্ট। চলছে অবৈধ ইটভাটা, ক্ষতিগ্রস্ত হচ্ছে জনজীবন, নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। ইট ভাটার লেগে আমাদের অনেক সমস্যা হইতেছে, মনে করেন ধোঁয়া লাগে, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে। আমার একটা নারিকেল গাছ মরে গেছে গা, একটা কাঁঠাল গাছ মরে গেছে গা। ইটের ভাটার কারণে আমরা খুবই অসুবিধায় আছি। যদিও পরিবেশ অধিদপ্তরের গাজীপুর অফিস বলছে সিটি কর্পোরেশন এলাকায় নেই কোনো অবৈধ ইটভাটা। অবৈধ ইটভাটাগুলি রয়েছে যেগুলি মূলত জিগজ্যাগ, কিন্তু অবস্থানগত কারণে সেগুলি ছাড়পত্র দেওয়া হয়নি, সেগুলোর বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করছি। রাজধানীতে শুষ্ক মৌসুমে বায়ু দূষণের পরিমাণ বেড়ে যায়, যেখানে ইটভাটা বায়ু দূষণের বড় উৎস। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে রাজধানী পরিবেশ দূষণের 1 নম্বর কারণ হলো ইটভাটা। এক রিটের প্রেক্ষিতে 2019 সালের 26 নভেম্বর বায়ু দূষণ রুখতে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা সব ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এটি হলো ইটভাটার মৌসুম এবং এই মৌসুমে লক্ষ লক্ষ টাকা উপার্জনের জন্য ব্যবসায়ীরা বিভিন্নভাবে প্রশাসন, রাজনৈতিক নেতা, স্থানীয় সংসদ সদস্য তাদের মাধ্যমে প্রভাব খাটিয়ে এই ইটভাটা বন্ধের ব্যাপারে প্রশাসনের কার্যক্রমকে কিছুটা নীরব করছে। এই কারণে আদালতের নির্দেশের পরেও অনেক জায়গায় কাজ হচ্ছে না। হাইকোর্টের নির্দেশে পরিবেশ অধিদপ্তর অবৈধ ইটভাটা বন্ধ করার বিষয়ে প্রতিবেদন দাখিল করে। গাজীপুরে 34টি ইটভাটা বন্ধ করা হয়েছে বলে জানানো হয়। জরিমানা আদায় হয়েছে 62 লাখ টাকা। অক্টোবর থেকে ডিসেম্বর 2020 সাল পর্যন্ত মোট 59টি অবৈধ ইটভাটার কার্যক্রম আমরা বন্ধ করেছি। 1,78,00,000 টাকার একটি ক্ষতিপূরণ যে তাদের জরিমানা করা হয়েছে সেটা আদায় করা হয়েছে। পাশাপাশি নারায়ণগঞ্জে 11টি, মুন্সিগঞ্জে 8টি আর ঢাকায় 6টি ইটভাটা বন্ধ করা হয়েছে বলে জানানো হয়। তবে মানিকগঞ্জ জেলা থেকে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি বলে জানায় পরিবেশ অধিদপ্তর। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। মানহীন পণ্য এবং পণ্যের গায়ে বিক্রয় মেয়াদ উল্লেখ না থাকায় সুপার শপ আলমাস ও মোস্তফা মার্টকে 1 লাখ টাকা করে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া নকল কসমেটিক্স উৎপাদনের দায়ে রাজধানীর লালবাগে বিপাশা কসমেটিক্স নামে একটি কারখানা সিলগালা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সাইদুল ইসলামকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আহমেদ বাবু। সকালে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে অভিযান শুরু হয় পুরান ঢাকার একটি কসমেটিক্স কারখানায়। বিএসটিআই এর সিলসহ চটকদার মোড়কে রাখা হয় এসব পণ্য। কারখানার কর্মীরা জানান, এখানে তৈরি হয়
ত্বক ফর্সা করার ক্রিম, লোশন ও গ্লিসারিন। স্টারিক, সিটাইল, ঠিক আছে, আরও বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে, সেটা তো আমাকে জানা নাই। ভিএসটির আওতাধীন নাই। 3টা প্রোডাক্ট আছে, একটা বিপাশা, একটা এলিন আর একটা বিপাশা সোনো। অবৈধ কারখানা চালুর দায়ে মালিকসহ 3 জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিপাশা কসমেটিক্স এন্টারপ্রাইজ নামীয় প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ নাজিম উদ্দিন, প্রতিনিধি মোহাম্মদ নাসের এবং কারিগর মোহাম্মদ আনোয়ার শেখ, এই 3 জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করব। যারা মানুষের স্বাস্থ্য এবং জীবন নিয়ে খেলছে, তারা যাতে এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে না পারে, সেই জন্য কিন্তু আমরা উক্ত প্রতিষ্ঠানটি সিলগালাও করে দিব। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে অভিযান চালানো হয়। এখানে বিভিন্ন ব্র্যান্ডের দোকানে মানহীন পণ্য রাখার দায়ে জরিমানা করা হয়। বারবার বলার পরও আলমাস, মোস্তফা মার্টের মতো নামি দামি প্রতিষ্ঠান, সেখানে গিয়ে কিন্তু আমরা দেখেছি তারা মোড়কজাত পণ্য যেটি সেটি তারা মানছেন না, এবং এই ধরনের অনিয়ম করার জন্য তাদেরকে আইন অনুযায়ী দণ্ড দেওয়া হচ্ছে। প্রায় 3.5 লাখ টাকার মতো এখানে আমরা জরিমানা করেছি। এরপর অভিযান চলে বিভিন্ন খাবার ও মোবাইল ফোনের দোকানে। সতর্ক করা হয় অনেক দোকানদারকে। মূল্য, উপাদান, ব্যবহার বিধি সমস্ত কিছু থাকতে হবে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস, বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন পিছিয়ে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় পুলিশের 2 সদস্য সহ নিহত 6, আহত 2। করোনার নতুন ধরনে বেড়েছে প্রাণহানি, ভ্যাকসিনে পার্শ্ব প্রতিক্রিয়ার অভিযোগ। আমন্ত্রণ আবারও রাত 11টায় সংবাদে। চুয়াডাঙ্গা, লালমনিরহাট ও হবিগঞ্জের সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। পুলিশ জানায় দুপুরে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী 2 পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে মারা যান। তারা হলেন হাতীবান্ধা থানার কর্মরত পুলিশের উপপরিদর্শক আব্দুল মতিন ও কনস্টেবল মুজিবুল হক। এছাড়া সকালে হবিগঞ্জ লাখাই সড়কে মোটরসাইকেল পিকআপ সংঘর্ষে 1 জন এবং মাধবপুরে ট্রাকের ধাক্কায় নিহত হন আরও 1 জন। সন্ধ্যায় চুয়াডাঙ্গা মেহেরপুর মহাসড়কের হাতিকাটায় মোটরসাইকেল ও 3 হুইলার সংঘর্ষে স্বামী স্ত্রী নিহত হয়েছে, আহত হয়েছেন চালক সহ 2 জন। বুড়িগঙ্গা নদী রক্ষায় রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআরডব্লিউটিএ। সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত কামরাঙ্গীরচরে ঠোঁটার মাথা থেকে মুসলিমবাগ পর্যন্ত 98 অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় অভিযানে। এছাড়া নদী তীরের প্রায় 2 একর জমিও উদ্ধার করা হয়। কর্মকর্তারা জানান, বুড়িগঙ্গার তীরে কামরাঙ্গীরচর অংশে আরও 3 দিন উচ্ছেদ অভিযান চালানো হবে। নোয়াখালীর হাতিয়ার আদর্শ গ্রামে পল্লী চিকিৎসককে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় এজাহারভুক্ত 5 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন প্রেস ব্রিফিংয়ে জানান, 1 জানুয়ারি ওই এলাকার কিছু উচ্ছৃঙ্খল বখাটে যুবক অনৈতিক কাজের অপবাদ দিয়ে স্থানীয় ওই পল্লী চিকিৎসক ও একজন গৃহবধূকে মারধর করে। পরে তাদেরকে গাছের সঙ্গে বেঁধে মারধরও করে। পরে নির্যাতনের ঘটনাটি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। বিষয়টি পুলিশের নজরে এলে রোববার পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নির্যাতনের শিকার ওই পল্লী চিকিৎসক বাদী হয়ে হাতিয়া থানায় 11 জনকে আসামি করে মামলা দায়ের করে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত 5 আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। করোনার বিষাদ ছুঁয়ে গেছে সাহিত্যাঙ্গনেও। দীর্ঘদিন বন্ধের পর বইয়ের দোকানগুলো খুললেও সুদিন ফেরেনি। একেবারে কমে গেছে বই বিক্রি, অনলাইনেও বিক্রি নেই। তাই বিনিয়োগ তুলতেই মাথায় হাত সংশ্লিষ্টদের। বই ব্যবসা নিয়ে আদিত্য মামুনের 4 পর্ব ধারাবাহিকের শেষ পর্ব। নাম ধরে যারা ডাকে তারা ঝিঝি, তাদের যৎ সামান্য পরিচয় জানা থাকা ভালো। বলতেই মৃত্তিকারা বক্ষ চিরে তোমাকে দেখালো। রাজধানীর অভিজাত বই পরিবেশক পাঠক সমাবেশে আড্ডায় মেতেছেন পাঠক ক্রেতারা। কবরে কি করে লেখো, মাটি কি কাগজ খাতা, ভালোবেসে উস্কি দেই প্রাণীর পিদিম। কবিতা, গান কিংবা সাহিত্য বিষয়ক আলোচনায় মুখর এমন সময় এখন দুর্লভ। সারি সারি বই, বইয়ের ভাঁজে ভাঁজে শত শত গল্পে নিজেদের খুঁজে নিতে হাজির হওয়া ছিল নিত্য নৈমিত্তিক।
করোনা থামিয়ে দিয়েছে অনেক কিছু, তবুও এই সব সাহিত্যানুরাগী প্রাণকে থামাতে পারেনি করোনা। দেশের বাইরে থেকে এসেছেন মাতৃভাষায় লেখা বই কিনতে। আমি থাকি নিউ ইয়র্কে, আমি চেষ্টা করছি অনেকগুলো বই নিয়ে যেতে, কারণ আমার একটা বাচ্চাও আছে। আমি চাই আমার সাহিত্য চর্চাটা অটুট থাকুক, আমি এবং আমার বাচ্চার মধ্যে, ওর যেন বাংলা পড়ে। পাঠের তালিকায় সাহিত্যের নানান ধরনের বইয়ের পাশাপাশি আছে রাজনীতি আর বঙ্গবন্ধু বিষয়ক বই। সমাজতন্ত্র নিয়ে এবং বঙ্গবন্ধুর জীবনী নিয়ে, আত্মজীবনী নিয়ে যে প্রকাশনাগুলো হয়, যে বইগুলো হয়, ওগুলো আমাকে সবসময় টানে। স্বাস্থ্যবিধি মেনে এই সব বুকশপে অনিয়মিত ক্রেতারা, অনলাইনেও সেল নেই বললেই চলে। আমাদের ব্যবসা ক্ষতির সম্মুখীনই, তারপরে আমরা কাস্টমারদের যে ইনকোয়ারিগুলো ছিল সেগুলো ফেসবুকের মাধ্যমে আমরা কভার করেছি। বুকশপ দীপনপুরেও নেই ক্রেতা পাঠকের উপস্থিতি, নেই চিরচেনা কোলাহল, যেন স্থবির দীপন চত্বর। হাতে গোনা 2-4 জন ছড়িয়ে ছিটিয়ে আসলেও নেই বই বিক্রি। এদিনই করোনার পরে কোনোই সেল নেই, তারপরেও আমরা অফিস খুলছি, আসছি, বসছি। সব দুর্যোগ কাটিয়ে আবারও বইপাড়া ফিরবে পুরনো চেহারায়, এমন প্রত্যাশা সবার। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ইসলামী ব্যাংক বাংলাদেশের খুলনা জোনের উদ্যোগে গ্রাহকদের সাথে মতবিনিময় সভা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলা, সদ্য বিদায় ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ মাহবুবুল আলম, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ কায়সার আলী ও মোহাম্মদ ওমর ফারুক খান, দুবাই বাংলাদেশ সিমেন্ট মিলসের ম্যানেজিং ডাইরেক্টর আনোয়ার হোসেন সহ অন্যান্যরা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ও যমুনা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। ওই সমঝোতার ফলে আইএসইউ এর শিক্ষার্থীরা যমুনা ব্যাংকে ইন্টার্ন করার সুবিধা এবং ব্যাংকের কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা আইএসইউতে অনার্স এবং মাস্টার্স কোর্সে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ ওয়েভার ও স্কলারশিপ সুবিধা পাবেন। সমঝোতায় সই করেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল আউয়াল খান, ভারপ্রাপ্ত ট্রেজারার HTM কাদের নেওয়াজ এবং যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। টিকা দিতে ঢাকায় হবে 300 কেন্দ্র, 42,000 প্রশিক্ষিত কর্মী প্রস্তুত। করোনায় আরও 16 মৃত্যু। জঙ্গিবাদ দমনে সরকারের অর্জন বিশ্বজুড়ে স্বীকৃত সংসদের রাষ্ট্রপতি, করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী উদ্যোগের প্রশংসা। রাজাকারদের নাম প্রকাশে চলতি অধিবেশনে আইনের সংশোধন, 1.5 লাখ মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত, চলছে যাচাই বাছাই। ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে খসড়া নীতিমালা 3 মাসের মধ্যে জমা দিতে হাইকোর্টের নির্দেশ। নিরাপত্তার হুমকিতে ক্যাপিটাল হিল লকডাউন ঘোষণা, বাইডেনের শপথ ঠেকাতে ট্রাম্প শিবিরের সশস্ত্র মহড়া। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।